তা ঠিক, তুমি ছোট নাও, তবে অপেক্ষা যখন করেছি তখন অন্তত পৌঁছে দিয়ে আসি। আমারও তো একটা দায়িত্ব আছে। রীতি কুচকে তাকালেও ঠোঁটে হালকা হাসি মেখে বলল। এত দায়িত্ববান কবে হলে তুমি? তামিম নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল। যেদিন থেকে তোমাকে দেখেছি। রিধি কপাল কুচকে বলল। কি বললে? বুঝতে পারলাম না। কিছু না, চলো এগিয়ে দিই। ঠিক আছে চলো। দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। তামিম কথোপকথনের ভেতরেও রিধির প্রতিটি অঙ্গভঙ্গি গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল। রিধি হাত নাড়িয়ে কিছু বলছে, কপালে ভাঁজ ফেলছে, ঠোঁটে হালকা ভঙ্গিতে কামড় বসাচ্ছে। সবকিছু যেন তামিমের চোখে পড়েই যাচ্ছিল, কিন্তু রিধি কিছুই টের পেল না। একটু সামনে যেতেই রাস্তায় মোড়ে দাঁড়ানো ফাঁকা একটা রিক্সা দেখে তামিম ডাক দিল। রিক্সার কাছে আসলেই তামিম উঠে বসে রিক্সায়, হাত বাড়িয়ে দিল রিধির দিকে। রিধি এক মুহূর্তে দ্বিধায় পড়ল, ঠোঁট কামড়ে ধরল, অতঃপর হাত বাড়িয়ে দিতে গেল তামিমের দিকে। ঠিক তখনই পেছন থেকে এক ঝটকায় একটা শক্তপোক্ত হাত তার কোমর ঘিরে ফেলল। রিধির বুক থরস করে উঠল। বিস্ময়ে ঘুরে তাকে দেখলো আহাদ রাজা। তার চোখে লালচে জ্বলন্ত দৃষ্টি, মুখের সেই ভয়ঙ্কর স্থিরতা। তামিম হতবাক হয়ে বলে উঠল, আহাদ ভাই। রিধি মরিয়া হয়ে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আহাদের বাঁধন যেন লোহার মতো, লোহার চেয়ে শক্ত। দু আঙুলে ইশারা করলো রিস্কাওয়ালাকে। রিস্কাওয়ালা আহাদের চোখের ইশারায় তাকাতেই কেঁপে উঠছে দ্রুত রিস্কা ঘুরিয়ে চলে গেল। তামিম একবার রিধির দিকে ঘুরে তাকালো। রিধির চোখে ভয়ের সাথে একরাশ অসহায়তা। সে যেন নীরবে সাহায্য চাচ্ছে, কিন্তু তামিম কিছুই করতে পারল না। আহাদ রাজা, যার দৃষ্টির সামনে দাঁড়ানোর সাহস কারোরই নেই এই মুহূর্তের ভেতরই তামিম আর রিক্সা হলদে লাইটের আলোয় রাস্তায় মিলিয়ে গেল। রিধি তখন একটা ঝটকা মেরে আহাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। হয়তো আহাদ ইচ্ছে করেই ছেড়ে দিয়েছে, না হলে সেই বাঁধন থেকে এত সহজে মুক্তি পাওয়া সম্ভব ছিল না। রিধির চোখে অগ্নিশিখা জ্বলন্ত, রিধির চোখে অগ্নিশিখা জল কটমট করে তাকিয়ে ছচালো গলায় বলে উঠল, এই আপনার সমস্যা কি? আমার সাথে সবসময় এমন করেন কেন? আমি কি ক্ষতি করেছি আপনার? আহাদের মুখ কঠিন হয়ে গেল। ধীরে ধীরে রিধির কাছে ঝুঁকে বলল, আমার এত বড় সর্বনাশ করার পরও আর জিজ্ঞেস করছো কি ক্ষতি করেছো? রিধির বুক কেঁপে উঠল। কি সর্বনাশ করেছি আমি? আহাদ ঠোঁটে ব্যঙ্গ মিশিয়ে হেসে বলল, সেটা যদি বলতে বসি তাহলে সারা রাত এখানেই শেষ হয়ে যাবে। এখন থাক, পরে একদিন সময় করে খাতা কলম নিয়ে বলতে বসবো। গাড়িতে ওঠো, তোমাকে বাড়ি পৌঁছে দেই, না হলে আবার তোমার পরিবার আমাকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করাবে। রিধি ক্ষিপ্ত হয়ে বলল। আমি আপনার সাথে যাব না। আহাদ ঠান্ডা চোখে তাকালো রিধির দিকে, এরপর কর্কশ কণ্ঠে বলল, তাহলে কার সাথে যাবে? ওই কোষ্ঠকাঠিন্যে ভোগা তামিমের সাথে? রিধির চোখ বড় হয়ে গেল আহাদের এমন উদ্ভট কথায়, তবুও ঠোঁটে ঠোঁট চেপে অনড়ভাবে বলল, হ্যাঁ, ওর সাথেই যাব। আর আপনাকে কে বলেছে ও কোষ্ঠকাঠিন্যে ভোগে? আহাদ নির্লিপ্ত ভঙ্গিতে বলল। ওর চেহারা দেখলেই বোঝা যায়। রিধি বিরক্ত হলো আহাদের গা ছাড়ানো এমন কথাবার্তায়। এরপর আবার বলল, আহাদ যাই হোক, তবুও আমি আপনার সাথে এক পাও যাব না। আপনার ওপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। কে জানে, বাড়ি পৌঁছে দেওয়ার অজুহাতে আমাকে হয়তো কবরে পাঠিয়ে দেবেন। সন্ধ্যায় তো অকারণেই আমার সাথে যা তা ব্যবহার করেছেন। আমি যাব না আপনার সাথে। আহাদের কণ্ঠ হঠাৎ করে অন্ধকারের মতো গভীর ভারী হয়ে উঠল। কারণ ছাড়া আহাদ রাজা কিছুই করে না, আর কবরে পাঠানোর কথা বলছো? যদি তুমি আমাকে সেই পর্যায়ে যেতে বাধ্য করো তবে আমি অবশ্যই সেটা করব। সিদ্ধান্ত তোমার, মিস জানু। এখন কথা না বাড়িয়ে গাড়িতে ওঠো, না হলে বাধ্য হয়ে উল্টাপাল্টা কিছু করব। তখন আবার বলবে বজ্জাত বেটা। রীতির গলা কাঁপিয়ে বলে উঠল, আপনি এমনিতেই বজ্জাত। আহাদের ছোটে বিপজ্জনক বাঁকা হাসি ফুটল। আজকে তুমি একটু বেশি কথা বলছো না? আহাদ রাজার সামনে এত কথা বলার সাহস কারো হয়নি, কিন্তু তুমি এই মুহূর্তে সেই সাহস দেখাচ্ছ। রিধি হঠাৎ উপলব্ধি করলো, সত্যি তো সে কখনো এইভাবে আহাদের সাথে এত কথা বলেনি। রাগ তাকে ভুলিয়ে দিয়েছে। সে কার সামনে দাঁড়িয়ে আছে? নিচে ছোঁচ কামড়ে নিল। বৃষ্টি নামে দ্রুত গাড়ির দিকে এগোলো। ড্রাইভার গাড়ির দরজা খুলে ধরতে রিধি কোনো কিছু না ভেবে উঠে বসলো।
তার বুক দুলছে আতঙ্কে আর রাগে। মনে মনে বলল, কোনোভাবে বাড়ি পৌঁছতে পারলেই হলো। আহাদ সেদিকে তাকে ডান হাতের উল্টো পিঠ দিয়ে নাকটা খসল। আবারও ঠোঁটে ফুটল সেই বিপজ্জনক রহস্যময় বাঁকা হাসি। অতঃপর ধীর ভঙ্গিতে গাড়ির ভেতর উঠে বসলো। মুহূর্তের ভেতরে গাড়ি গর্জে উঠল। রাতের নিস্তব্ধ রাস্তা ধরে এগিয়ে চলল আহাদের কালো গাড়িগুলো, যেন অন্ধকারে বুক চিরে দুই মানুষের অশান্ত হৃদস্পন্দন বহন করে নিয়ে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে। মীর হাউসে বিশাল হল ঘরে তখন অদ্ভুত এক নীরবতা নেমে এসেছে। দেয়ালের ঘড়ির কাঁটা টিক টিক করে সময় জানাচ্ছে রাত 10:30। বড় ঝাড়বাতির নিচে নিজের নির্দিষ্ট চেয়ারে বসে আছেন আফরোজা শেখ। মুখে দৃঢ়তা, ভঙ্গিতে কঠোরতা, যেন তার সিদ্ধান্ত থেকে তাকে সরানো দুঃসাধ্য। পাশে হালিমা বেগম বসে আছেন, তবে তার চোখে মুখে এক ধরনের অস্বস্তি খেলা করছে। আর সামনের দিকে শির দ্বারা সোজা করে বসে আছে আদান। সাদা শার্টের কলার হালকা খোলা, ভ্রু কুচকানো, চোখের তীক্ষ্ণ দৃষ্টি। চারপাশের পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠেছে তার উপস্থিতিতে। সন্ধ্যা সেই ঘটনার পর থেকে আহিয়া যেন গায়েব। আদান রাগের চোখে ধরা পড়ার ভয়ে সে নিজের রুমে থেকে বের হওয়ার সাহসই করেনি। অথচ আদনান কয়েকবারই চোখ বুলিয়ে খুঁজেছে আহিয়াকে। তার ভেতরে ধাউ ধাউ করে জ্বলছে আগুন, কারণ আজ আহিয়া যা করেছে সেটা কোনো মতে ক্ষমার যোগ্য নয়। আদনানের ধ্যান ভঙ্গ করে ঠিক তখনই আফরোজা শেখ মুখ খুললেন। তার কণ্ঠ শান্ত, কিন্তু তার ভেতরে লুকোনো আছে একরাশ দৃঢ়তা। আমি তোমাকে কেন ডেকেছি এতক্ষণে বুঝতে পেরেছো হয়তো। আদনান চোখে বিরক্তি নিয়ে সোজা উত্তর দিল, না, বুঝতে পারিনি। এই গা ছাড়া ভঙ্গি আফরোজা শেখকে খানিকটা বিরক্ত করল। সুর টেনে তুললেন সামান্য, তারপর নির্লিপ্ত গলায় বললেন, তোমার জন্য একটা মেয়ে দেখেছি। মেয়েটা খুব ভালো, ভদ্র, সুশীল। হালিমা মেয়েটাকে ভালো করে চেনে। তাছাড়া আমিও যতবার দেখেছি মনে হয়েছে মেয়েটা তোমার সঙ্গে দারুণ মানাবে। আদান নড়ে চড়ে বসলো, মুখে কঠিন ছায়া ফুটে উঠলো। ধীরে ধীরে চোখ ঘুরিয়ে ফেললো হালিমা বেগমের দিকে, দৃষ্টিতে যেন হিম শীতল তীক্ষ্ণতা। হালিমা বেগম সাহস সঞ্চয় করে বলেন, আদনান তো চিনেই রিদিতাকে। আদানের চোখ মুহূর্তেই বিস্ময় বড় হয়ে উঠল। হৃদিতা? হালিমা হালকা হেসে ব্যাখ্যা দিলেন, আরে মনে নেই, ওই দিন সন্ধ্যায় তোমার সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল যে মেয়েটা, সেই রিদিতা, আহিয়ার বান্ধবী। আদনানের ভিতর হঠাৎ কেমন অস্থিরতা তৈরি হলো। বুকের ভেতর ক্রোধ ধক ধক করে জেগে উঠল। অথচ বাইরে থেকে সে কিছুই প্রকাশ করলো না, বরং চোখ শক্ত করে বসে রইল। আফরোজা শেখ এবার খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেললেন, কণ্ঠ যেন বিজয়ের সুর ভেসে উঠল। তাহলে তো কথাই নেই, তুমি মেয়েটাকে দেখেছো, আলাদা করে আবার দেখার দরকার হবে না। আমি কালই ওর বাবা মায়ের সঙ্গে কথা বলবো। হালিমা, নাম্বারটা নিয়েছো তো? আমাকে দাও। হালিমা বেগম মাথা নেড়ে কিছু বলতে চাচ্ছিলেন, এমন সময় হঠাৎই আদনান সোফা ছেড়ে জ্বরের বেগে উঠে দাঁড়ালো। মেঝেতে তার জুতোর শব্দ হলো। গলা কাঠ হয়ে গিয়েছে, কণ্ঠে অগ্নি জ্বলে উঠছে। আমার এতে সম্মতি নেই। আপনাদের সেও কম নন। সেও কঠিন দৃষ্টিতে তাকালেন। গলা ঠান্ডা কিন্তু কষাঘাতের মতোই শোনালো, আমি তোমার মতামত জানতে চাইনি আদনান, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। আদনানের দু চোখ জ্বলে উঠল, হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে উঠল। তোতে দর চেপে ধীরে ধীরে বললাম, আমিও আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি ছোট আম্মা, বাকিটা আপনি বুঝে নিন। এই কথা বলি হল ঘর থেকে চলে গেল সে। তার পদক্ষেপ ভারী, গটগট শব্দে হলঘরের নীরবতা কেঁপে উঠল। উপরে সিঁড়ি বেয়ে মিলিয়ে গেল তার অবয়ব। ঘরে তার নিস্তব্ধতা ফিরে এলো। হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে উদ্বিগ্ন স্বরে বললেন, আপা, আদনান তো রাজি হলো না, মনে হয় রিদিতাকে পছন্দ হয়নি ওর। আফরোজা শেখ ঠোঁটে হালকা হাসি টেনে আনলেন, চোখে সেই পুরনো দৃঢ়তা। সব ঠিক হয়ে যাবে হালিমা, এখন রাজি না হোক, দুদিন পর দেখবে নিজেই এসে হ্যাঁ বলবে। তুমি দুশ্চিন্তা করো না, আমাকে রিদিতার বাবার নাম্বারটা দাও। হালিমা বেগম কিছুটা দ্বিধায় ভুগলেও অবশেষে ফোন নম্বর এগিয়ে দিলেন। অতঃপর তিনিও ধীরে ধীরে হল ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এবার আফরোজা শেখ ফোন হাতে নিয়ে চুপচাপ বসে রইলেন। তার চোখে জলজল করছে একরাশ পরিকল্পনা আর
দৃঢ় সংকল্প এই বিয়ে যে তিনি করিয়েই ছাড়বেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে তার চোখের ভাষায়। সেদিনের পর থেকে হৃদিতা যেন নিজের ভেতরে গুটিয়ে গেছে। টানা 2 দিন বাসার ভেতরে বন্দি ছিল সে, ভার্সিটিও যায়নি। আনিকা আর আহিয়া ও হৃদির সাথে একত্রে হয়ে ভার্সিটি যায়নি, যেন হৃদিকে রেখে ভার্সিটি যাওয়া তাদের অপরাধ। তবে আজকের দিনটা ছিল ভিন্ন। আজকে ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে। হৃদি প্রথমে অংশ নিতে রাজি হয়নি, তার মন তখনও ভারী। সে তো এক ধরনের জমজমাট অনুষ্ঠানের মানুষই নয়। কিন্তু আনিকা আর আহিয়ার লাগাতার জোরাজোরিতে সে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। বোরের ঘুম ভাঙল আনিকার ফোনে। চোখ মেলে বিরক্ত ভঙ্গিতে ফোন ধরল রিথি। ওদিকে আনিকা আর আহিয়ার উচ্ছ্বাস ভরা একটাই জেদ, আজকে শাড়ি পরতেই হবে। সবাই শাড়ি পরবে তো তারাও শাড়ি পরেই চাপে। হৃদির মুখ গম্ভীর হয়ে গেল, কারণ সে তো শাড়ি পরতে পারে না। সেদিন আহিয়া আর আনিকা মিলে বহু কষ্টে পরিয়েছিল, আর তার উপর আবার শাড়ি পরে হাঁটতো সমস্যা হৃদের। কিন্তু কে শোনে কার কথা? আনিকা একবার যদি বলে দেয় মানে আর না করা সুযোগ নেই। ফ্রেশ হয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো রিচিতা। মেয়েদের চুলগুলো মেলে দিয়ে শুকাচ্ছে, কিন্তু মাথার ভেতরে একটাই ভয়, শাড়ি কিভাবে সামলাবে সে। হঠাৎ করে তার উদ্ধারকর্তা ঈশানীকে ডাকতে শুরু করলো। এরপর বোনের পিছু কতক্ষণ ঘুরঘুর করলো, যেন তাকে শাড়ি পরিয়ে দেয়। হাতের কাজ শেষে ঈশানী ব্যস্ত হাতে আলমারি থেকে বের করে আনলো একখানা লাল জামদানি শাড়ি। সূর্যের রশ্মি শাড়ির উপর পড়তে শাড়ির ঝকঝকে লাল রং যেন সারা ঘর আলোকিত হয়ে উঠল। সে শাড়িটা হৃদির হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা নে ধর, ব্লাউজ পেটিকোট পরে শাড়ি পেঁচা, আমি আসতেছি। হৃদি শাড়ি নিয়ে লাফাতে লাফাতে নিজের রুমে চলে গেল, কিন্তু কিছুই বুঝলো না কিভাবে, কোথা থেকে কি করতে হবে। শেষে একটা ধৈর্য হারিয়ে একেবারে নিজের শরীরের চারপাশে শাড়িটা ঘুরে ঘুরে জড়ালো। এখন তার হাত পা নড়াতেও পারছে না, যেন শাড়ি তাকে বেঁধে ফেলেছে। হাঁসফাঁস করতে করতে বিরক্ত কণ্ঠে চিচিয়ে উঠল, বুবু আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। তাও ঈশানী ছুটে এসে দেখলো শাড়িটাকে রীতি সত্যি যেন দড়ির মতো করে শরীরে পেঁচিয়ে ফেলেছে। সেই দৃশ্য দেখে ঈশানী হু হু করে হেসে উঠল। তার হাসির শব্দে রীতি আরো গাল ফুলে বসে রইল বিছানায়। তুই কি করলি এটা? আমি তোকে শাড়ি পেঁচাতে বলেছি, মানে এভাবে কাপড়ের রোল করতে বলিনি। রীতি হতভম্ব হয়ে বলল, বলি কিভাবে পরবো? ওঠ, দাঁড়া, আমি ঠিক করে দিচ্ছি। বহু কষ্টে উঠে দাঁড়ালো রিধি। ঈশানী এবার ধীরে ধীরে শাড়িটা ঠিক করে পরাতে শুরু করলো। আঁচল একদিক দিয়ে নিয়ে কুচিগুলো হাতে তুলে নিল, কিন্তু সমস্যা শুরু হলো ঠিক তখনই। যতবার ঈশানী কুচি গুছতে যাচ্ছে ততবার রিধি শরীরে হালকা শিষ্ট অনুভূতি হচ্ছে। সে হেসে কুকড়ে যাচ্ছে। আরে সুশ্রুরি লাগছে, ছাড়ো, আমার সুশ্রুরি লাগে। রিধির এমন কাণ্ডে ঈশানীর মুখে হাসি ফুটে উঠল, তবুও ঠোঁট চেপে রাখলো হাসে। কয়েকবার চেষ্টা করেও যখন ব্যর্থ হলো বিরক্ত হয়ে বলল, নিজেরটা নিজে করে নে ধর, এমন নড়াচড়া করলে শাড়ি পরানো যায়? এই বলে কুচিগুলো রিধির হাতে ধরিয়ে দিল। রিধি এবার ছোঁচ কামড়ে ধরল। ধীরে ধীরে আলতো করে কুচিগুলো ঠিক করে গুজলো কোমরে। অতঃপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখলো। এক পলকের জন্য থমকে গেল সে। লাল শাড়িতে যেন আলোর ছটা ছড়িয়ে পড়েছে তার গায়ে। শাড়ির সাথে মিশে গেছে তার উজ্জ্বল গায়ের রং, ভেসে উঠছে অদ্ভুত এক পরিণত সৌন্দর্য। তবে মাথায় আঁচল না থাকায় হালকা অস্বস্তি হলো। সে দ্রুত একটা হিজাব তুলে নিয়ে মাথায় জড়িয়ে নিল। হিজাবের সাথে শাড়ির লাল রং অদ্ভুতভাবে মানিয়ে গেল। রিধি আরেকবার আয়নায় তাকালো। তার চোখে যেন অচেনা এক ঝলক, কিছুটা লজ্জা, কিছুটা অস্বস্তি, তবু ভেতরে ভেতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আজকের দিনটা হয়তো অন্যরকম কিছু লিখে রাখবে তার জীবনে। এইদিকে মির হাউসে সকালের পরিবেশটা তখনও শান্ত, তবে ভেতরে ভেতরে এক অদ্ভুত টানটান উত্তেজনা ছড়িয়ে আছে। আহিয়া আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে ঠিকঠাক সাজাতে ব্যস্ত। সে আজকের জন্য বিশেষভাবে শ্যাওলা রঙের একটা শাড়ি বেছে নিয়েছে। শ্যাওলা রঙের শাড়িতে তাকে অসম্ভব মোহনীয় লাগছে। তার মাথায় লম্বা চুল পিঠ বেয়ে নেমে এসেছে খোলা ঝর্ণার মতন ছোট্ট ছোট্ট ধাপে। শাড়ি সামলে নেমে আসছে সিঁড়ি বেয়ে, মুখে চাপা হাসি। শাড়ি একটু ঠিক করে নিতেই হঠাৎ গলা উঁচু স্বরে ডেকে উঠছে,
চাচি আম্মা একবার এদিকে আসুন না, আমার পিছনের পিনটা একটু লাগিয়ে দাও তো। পাশের ঘর থেকে হালিমা বেগম সাড়া দেন। আসছি, দাঁড়া। ডাইনিং টেবিলে তখন বসেছিল আদনান, হাতে পানির গ্লাস নিয়ে অন্যমনস্কভাবেই বসেছিল। কিন্তু আহিয়াকে সিঁড়ি বেয়ে নামতে দেখে যেন হঠাৎ থমকে গেল। বিস্ময় তার চোখের দৃষ্টি স্থির হয়ে গেল আহিয়ার দিকে। সেই মুহূর্তে গ্লাস ছোটে তুলতে পানি গলায় ঢুকে গিয়ে বিষমই খেলো। হঠাৎই কাশতে শুরু করলো আহিয়া। প্রথমে খেয়াল করেনি যে আদনান এখানে বসে আছে, কিন্তু যখন তার চোখে চোখ পড়লো তখন লজ্জায় বুক থকথক করতে লাগলো, ঠোঁট শুকিয়ে এলো আর মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট ফুটে উঠল। দ্রুত দৃষ্টি নামিয়ে নিয়ে এসে সরাসরি হালিমা বেগমের ঘরে চলে গেল। ভেতরে ঢুকতেই সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হালিমা বেগম এসে শাড়ি পিন ঠিক করে দিতে দিতে খেয়াল করলেন আহিয়া বারবার উকি দিচ্ছে বাইরে। সে যেন নিশ্চিত হতে চাইছে আদনান এখনো বসে আছে কিনা। যখন দেখলো ডাইনিং টেবিল খালি, তার মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল। তখনই ঘরে প্রবেশ করল আফরোজা শেখ। তিনি চশমাটা নামিয়ে মেয়েকে ভালো করে লক্ষ্য করে দেখলেন। ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। মাশাল্লাহ, আমার মেয়েটা তো সত্যি বড় হয়ে গেছে হালিমা। হালিমা বেগম হেসে উঠে বলেন, হ্যাঁ আপা, এখন তো শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে হবে। আহিয়ার চোখ দুটো মুহূর্তেই ভিজে এলো অভিমানে। ঠোঁট ফুলিয়ে বলা, চাচি আম্মা। আফরোজা শেখ হাসি মুখে চোখ গলান। ঠিকই তো বলছে তোমার চাচি আম্মা, সব মেয়েকেই একদিন না একদিন শ্বশুর বাড়িতে যেতে হবে। আহিয়া আবার রাগে গাল ফুলিয়ে বলে উঠল, আমি যাব না, আমি এই বাড়িতেই থাকবো সারা জীবন। দুজনেই হেসে ফেললেন তার কথায়, কিন্তু আহিয়া তাতে আরো বেশি বিরক্ত হয়ে গেল। শাড়ি সামলাতে সামলাতে বেরিয়ে এলো ঘর থেকে। হাঁটতে হাঁটতে গজ সবাই শুধু বিয়ে বিয়ে, আর কিছু নেই নাকি? করতে লাগলো। বাইরে এসে গাড়ির দিকে পা বাড়াতে তার বুকটা যেন কেঁপে উঠলো। সেখানে দাঁড়িয়ে ছিল আদনান, দুহাত পকেটে ঠুকিয়ে রেখেছে। তার চোখে সেই পরিচিত শীতল দৃষ্টি। আহিয়া মূর্তি থমকে দাঁড়ালো, মনে মনে ভাবলো নিশ্চয়ই আজকে সেদিনের জন্য বকবে আমাকে। সেদিনের ঘটনার পর থেকে সে তো যথেষ্ট এড়িয়ে গেছে আদনানকে, কিন্তু আজ আবার সরাসরি সামনে এসে পড়েছে। ঘুরে চলে যেতে যাবে, এরই মধ্যে গম্ভীর স্বরে ভেসে এলো আদনানের ডাক, আহি। শরীর জমে গেল আহিয়ার। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখলো আদনান গাড়ির দরজা খুলে ধরে দাঁড়িয়ে আছে। তার মানে হলো আদনান তাকে ভার্সিটি পৌঁছে দেবে। সে দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে আসা, একবারও চোখ তুলে তাকালো না। দ্রুত গাড়িতে উঠে বসলো। পুরো পথ নিস্তব্ধতায় কেটে গেল। আহিয়া বুক ধরফর করছে, অথচ কিছু বলতে পারছে না। তার তো এমনিতেই সাহস নেই আদনানের সামনে কথা বলার। তার উপর আদনান একটা শব্দ উচ্চারণ করলো না। এতে সে আরো বেশি গুছিয়ে গেল নিজের ভেতরে। কখনো যে গাড়ি ভার্সিটির গেটে এসে সে থেমেছে তা তো সে টেরই পায়নি। আদনান নিজের দরজা খুলে ধরল। আহিয়া দ্রুত নেমে পড়ল, যেন বন্দি পাখি হঠাৎ মুক্তি পেল। হালকা মাথা নেড়ে বলল, আমি আসছি। দ্রুত হেঁটে যেতে যাবে, হঠাৎ পেছন থেকে আবারও ভেসে এলো চাক। আহি। পদক্ষেপ থেমে গেল তার। এবার ছিঁড়ে ছিঁড়ে ঘুরে দাঁড়ালো। আদনান তার দিকে এগিয়ে এসে পকেট থেকে কিছু বের করলো। আহিয়া ভালো করে তাকাতেই দেখলো হাতে ধরা শিব বেলি ফুলের ছোট্ট গাছরা। আদনান পেছন থেকে আলতো করে আহিয়ার চুলে গুজে দিতে চাইলো। আহিয়া হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল, বুক ধরফর করছে, কিন্তু এক বিন্দু নড়তে পারছে না। গাছরা গুজে দিয়ে আদনান নিচু স্বরে কানে ফিসফিস করে বলল, তোকে অসম্ভব সুন্দর লাগছে আজকে, শুধু এটার কমতি ছিল। আহিয়ার কঞ্চ কেঁপে উঠল। এটা কোথায় পেলেন আপনি? আদনান মৃদু হেসে বলল, গাড়ি যখন জ্যামে দাঁড়িয়েছিল জানালা দিয়ে একজন বিক্রি করছিল, তোর কথা মনে পড়লো তাই নিলাম। ভালো লাগেনি তোর? তাহলে খুলে দিই। আহিয়া দ্রুত মাথা নাড়িয়ে বলল, না, পছন্দ হয়েছে, ধন্যবাদ এটা দেওয়ার জন্য। তার লজ্জা, অস্বস্তি আর অজানা এক কাঁপন একসাথে মিশে গেল মনে। আদনান এক মুহূর্ত স্থির চোখে তাকিয়ে রইল। হঠাৎ তার দৃষ্টি কঠিন হয়ে এলো। গম্ভীর স্বরে বলল, সেদিন যেটা করেছিস সেটা আমি ভুলে যাইনি। প্রথম ভুল করেছিস আর যেন না হয়, নইলে আমি নিজেকে সংযত রাখতে পারবো না। আহি, মনে থাকবে? আহিয়া ঠোঁট শুকিয়ে এলো।
কণ্ঠ বের হলো না, শুধু মাথা নিচু করে হাসযোগ মাথা নেড়ে দিল। অর্থাৎ তার মনে থাকবে। আদনান চোখ সরালো না, কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, এখন যা। আহিয়া বড় বড় পা ফেলে দ্রুত গেটের ভিতর চলে গেল। বুক এখনো কাঁপছে, তবে সেটা শুধু ভয় নয়, এক অদ্ভুত অজানা আশঙ্কায়, যা সে নিজেই বুঝতে পারল না। আদনান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানেই। অতঃপর ধীর গতিতে গাড়িতে উঠে গাড়ি ঘুরিয়ে নিল নিজের কর্মস্থলের দিকে। আহিয়াকে আসতে দেখে আনিকা, নীলা, মিতু একসাথে এগিয়ে গেল। তাদের চোখে তখনও হালকা উচ্ছ্বাস, কারণ আজ কলেজে প্রায় সবাই শাড়ি পরে সজ্জিত হয়ে এসেছে। আহিয়াকে একটু নার্ভাস মনে হওয়ায় নীলা হালকা কণ্ঠে জিজ্ঞেস করল, কিরে, তোর কি হয়েছে? এত অস্থির দেখাচ্ছে কেন? আহিয়া মাথা নিচু করে একটা দ্বিধার ভঙ্গিতে বলল, আরে কিছু না। তারপর চারপাশে একবার তাকিয়ে নিচু স্বরে চোখ করল। রিধি আসে নাই এখনো? এই কথা শুনে আনিকা খিলখিল করে হেসে বলে ওঠে, রিধি রানী আজকে শাড়ি পরেছে, এত তাড়াতাড়ি আসবে কিভাবে বলতো? কত বুঝিয়ে সুজিয়ে রাজি করাতে হয়েছে শাড়ি পরতে, জানিস? নীলা নিজের শাড়ির আঁচল টেনে ঠিক করতে করতে আহিয়ার দিকে তাকিয়ে বলা, কিরে, তুই ফুল পালি কই? আহিয়া হালকা লাজুকভাবে উত্তর দিল, আসার পথে আদনান ভাই নিয়ে দিয়েছে। এই কথা শুনে আনিকা আর নীলা দুজনে চমকে উঠল। আনিকা হেসে বলে উঠল, বাহ, তোর ভাইয়েরা আবার ফুলের মর্ম বোঝে নাকি? ইন্টারেস্টিং। আহিয়া একটু রাগী ভঙ্গিতে বলল, এভাবে বলিস কেন? আমার ভাইরা রাগী হতে পারে, কিন্তু খারাপ না। ওর কথা শুনে তিন বান্ধবী একসাথে হেসে উঠল। ঠিক তখনই দূরে দেখা গেল রিধিকে। লাল শাড়ির কুচি দু হাতে সামনে পা চেনে চেনে অদ্ভুত ভঙ্গিতে হাঁটছে সে। তাকে দেখে মেয়েরা হাসতে হাসতে লুটুপুটি খেয়ে গেল। রিধি রেগে কিছু বলতে যেতে ওরা আবারও হঠাৎ করে চুপ হয়ে গেল। আনিকা দৌড়ে গিয়ে তার শাড়ি ঠিক করে দিল। রিধি শাড়ি সামলাতে সামলাতে হাঁপিয়ে গেছে। এবার আহিয়া এগিয়ে এসে বলল, দোস্ত, তুই হিজাব পরেছিস কেন? শাড়ির সাথে হিজাব পরলে কেমন জানি লাগে। নীলা আর মিতু সায় দিল আহিয়ার সাথে। রিধি কাল ফুলিয়ে উত্তর দিল, আর আমার হিজাব না পরলে কেমন জানি লাগে, অস্বস্তি হয় কেমন। আহিয়া মুচকি হেসে তার কাছে গিয়ে ফিসফিস করে বলল, হিজাব খুলে দেখ, তোকে কত সুন্দর লাগছে জানিস? শাড়ির সাথে একেবারে অপূর্ব। শুধু এই হিজাবের জন্য খাপছাড়া লাগছে। আনিকা সায় দিয়ে যোগ করল, একদম ঠিক বলেছে আহিয়া, বিশেষ করে যখন লাল শাড়ি পরিস তখন মারাত্মক লাগিস। আহিয়া আর আনিকা দুজন মিলে রীতির হিজাবটা আস্তে আস্তে খুলে দিল। মুহূর্তে কোমর ছোঁয়া চুলগুলো রেশমের মতো ঝরে পড়ল পেট চড়ে। শাড়ির আঁচলটা গুছিয়ে দিয়ে আহিয়া মুগ্ধ হয়ে বলল, এখন একদম পারফেক্ট। যদি তোর ক্রাশ এখন তোকে দেখতো, নিশ্চিত হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়তো। আনিকা চোখ চিপে রিধিকে খোঁচা দিল। শুধু হার্ট অ্যাটাক না, হার্ট ব্লক হতো। রিধি রেগে গজ গজ করতে লাগলো। চুপ কর তোরা, একদম বাজে কথা বলবি না। আচ্ছা হয়েছে, এবার চল ক্লাসে যাই, এরপর আবার অডিটোরিয়ামে যেতে হবে। নীলার কথায় তারা সবাই এগিয়ে গেল। রিধি এবার হঠাৎ নীলা আর আনিকার দিকে তাকিয়ে বলল, তোদেরও কিন্তু খুব সুন্দর লাগছে। নীলা গাঢ় পেঁয়াজ রঙের শাড়িতে আর আনিকা সাদা আর লাল পাড়ের শাড়িতে সত্যি নজর করা লাগছিল। আনিকা একটু মন খারাপের ভঙ্গিতে বলল, সুন্দর লাগলেও বাকি, এই সৌন্দর্য দেখার জন্য তো একজন মানুষ নাই। তার কথায় সবাই মিলে হু হু করে হেসে উঠল। কারণ ঘুরে ফিরে এসে আনিকা সেই তার একই জায়গায় থামলো। এরপর নিজেদেরকে সামলে একসাথে তারা এগিয়ে গেল সামনের দিকে। কিন্তু ক্লাসের কাছাকাছি আসতে তারা হঠাৎ থমকে গেল। কি হচ্ছে বুঝতে পারলো না। চারিদিকে কেমন অদ্ভুত একটা চাপা গোচর। ছেলেমেয়েরা সবাই ভিড় করেছে ক্লাসের রুমের সামনে, যেন কারোর জন্য অপেক্ষা করছে। রিধিকে দেখে ভিড় সরে গেল, যাতে রিধি সহজেই এগিয়ে যেতে পারে। অবাক চোখে সে চারপাশে দেখে আরো বেশি বিস্মিত হলো যখন দেখলো ছেলেরা একে একে তার হাতে লাল গোলাপ ধরিয়ে দিচ্ছে। একজন, দুজন, তিনজন, এভাবে ধীরে ধীরে যেন এক অদ্ভুত খেলা শুরু হলো। রিধি আর আনিকা, আহিয়া তো হতবাক। আনিকা ফিসফিস করে বলল, দোস্ত, এটা কি হচ্ছে? তোকে তো মনে হচ্ছে কুইন বানাইছে এরা। নীলা বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল,
মনে তো হচ্ছে পুরো কলেজই তোর ফ্যান হয়ে গেছে। রিধি হকচকিয়ে চারিদিকে তাকিয়ে ক্লাসের দিকে এগিয়ে গেল। ক্লাসের ভেতরে ঢুকতেই এগিয়ে এলো তামিম। তার হাঁটার ভঙ্গিটাই ছিল আলাদা রহস্যময়। দুহাত পেছনে রাখা, চোখে যেন অন্যরকম এক দৃঢ়তা। সোজা রিধির সামনে এসে থামলো, কয়েক সেকেন্ড কিছু না বলে শুধু তাকিয়ে রইল তার দিকে। রিধি তা ফ্রিকোচকে নিচু স্বরে জিজ্ঞেস করল, তামিম, কি হচ্ছে এসব? তামিম একটু দ্বিধাবোধ করে অতঃপর সাব্বিরের দিকে একবার তাকে স্পষ্ট করে বলল, রিদিতা, আমি এখন তোমাকে কিছু বলতে চাই। কি? যদি তোমার আপত্তি থাকে বলো, আমি মেনে নেব। তবে একটা কথা, বন্ধুত্বটা ভাঙবে না প্লিজ। রিধির গলা কেঁপে উঠল। মানে? হঠাৎই তামিম তার সামনে হাঁটু করে বসে পড়ল। চারিদিকের ভিড় হাহাকার করে উঠল বিস্ময়ে। তামিম পেছন থেকে একগুচ্ছ লাল গোলাপ বাড়িয়ে ধরল রিধির দিকে। সবার চোখ তখন রিধির আর তামিমের উপর। তামিম চোখ বন্ধ করে নরম স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি রিদিতা, আই লাভ ইউ। রিধির চোখ ছানা পড়া হয়ে গেল। চারপাশে ছেলেমেয়েরা ফিসফিস করছে, কিন্তু রিধির চোখ যেন স্থির হয়ে গেছে। সে তো এক মুহূর্তের জন্য কল্পনা করেনি তামিম কখনো তাকে পছন্দ করতে পারে, তাকে এভাবে প্রপোজ করতে পারে। সে তো তামিমকে নিয়ে ভাবিনি কখনো। তার ছোট শুকিয়ে এলো, এক শুকনো ঠোক গিলে সে কিছু বলতে নাই, কিন্তু তখনই একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর চারপাশে নীরবতা ভেদ করে উঠল। আই লাভ ইউ টু। মুহূর্তে যেন বজ্রপাত হলো। তামিম তড়া করে চোখ খুলে তাকালো, দেখলো আহাজ রাজামের তার সামনে দাঁড়িয়ে আছে। বুকের উপর দু হাত দুটো ভাঁজ করা, চোখ দুটো যেন স্বয়ং অগ্নিশিখা, চোখ চেপে দাঁড়িয়ে আছে একেবারে শিকারীর মতন। রিধির বুক থরফর করছে, শরীর জমে গেছে। তামিম ঘাড় কাত করে তাকালো রিধির দিকে। আহাদের কাঁধের আড়াল থেকে দেখা যাচ্ছে শুধু তার ভীত চোখ। আহাদের উপস্থিতি যেন তাকে আরো গুটিয়ে ফেলেছে। তামিমের হাত ঘেমে উঠল। তার নিজেরও বোঝা উচিত আহাদকে ভয় পাওয়ার মতো কোনো অন্যায় তো সে করেনি। তবু আহাদের চোখে সেই দৃষ্টি, সেই কর্তৃত্বপূর্ণ ভঙ্গি, অজান্তে শরীর কাঁপতে শুরু করলো। গলা শুকিয়ে গিয়ে কাপা স্বরে বলল, আহাদ ভাই, আপনি? আহাদ দাঁত কটমট করে, তার তীক্ষ্ণ দৃষ্টি যেন তামিমের বুকের ভেতর ঠুকে যাচ্ছে। আর দাঁতে দত চেপে গজে উঠল, ইয়েস আমি। চারিপাশে এক নিস্তব্ধতা, সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে এই দৃশ্যের দিকে। চারপাশে বাতাস যেন ভারী হয়ে উঠল। যেহেতু ভার্সিটিতে অনেক বড় আকারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই শহরের সকল প্রভাবশালী নেতা মন্ত্রীদেরও আমন্ত্রণ করা হয়েছে। তেমনি আমন্ত্রিত ছিল আমজাদ মীর, আশফাক মীর ও আহাদ তার সাথেই এসেছে। প্রশাসন তাদের সম্মানিত করার জন্য স্টেজে তুলে এনেছিল। বক্তৃতা কেবলই শুরু হয়েছে, এরই মধ্যে শাওন এসে আহাদের কানে কানে খবর পৌঁছায় তামিমের পরিকল্পনা। ঝড়ের বেগে চেয়ারচের উঠে দাঁড়ালো আহাদ। মুহূর্তের মধ্যেই তার মুখের রং বদলে গেল, শরীরে রক্ত যেন টকবক করে ফুটছে। বাদামি চোখ রক্ত বর্ণ ধারণ করেছে, কপালের শিরা তপতপ করছে। এক মুহূর্তেও দেরি না করে ঝড়ের বেগে বিজ্ঞান বিভাগের দিকে এগিয়ে যায় শাহিন, নাদিম আর শাওন। একে অপরের মুখের দিকে তাকায়, অজানা ভয় ও আশঙ্কায় তাদের হাঁটু কাঁপছে। তবুও তারা আহাদের পেছনে দৌড়ে যায়। আর এসেই সেই অপ্রত্যাশিত মুহূর্ত চোখে পড়ে। তামিম নিচে হাঁটু গেড়ে বসে রিদিকে প্রপোজ করছে, আর এটা যেন আগুনে ঘি ঢালার মধ্যে আহাদের উপর প্রভাব ফেলেছে। এই মুহূর্তে সে রিদিকে তার প্রশস্ত দেহের আড়ালে রেখে তামিমের সামনে দাঁড়িয়েছে। আহাদের পেছনে থাকা রিদির বুক ধরফর করছে, কাঁপছে। আনিকা, আহিয়া, নীলা রিদিকে ধরে রিদির এক পাশে দাঁড়িয়ে আছে। আহাদ কর্কশ্বরে গর্জে উঠল, কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল। আহাদ কর্কশ্বরে গর্জে উঠছে। তামিম হকচকে ধরফরিয়ে করে উঠে দাঁড়ালো। চারিদিকে একবার তাকিয়ে শুকনো একটা ঢোক গিলে আবার মাথা নিচু করে দাঁড়ালো। আহাদ এক কদম এগিয়ে গেল তার দিকে। তার শক্ত করা মুষ্টিবদ্ধ হাত খুলে গেল নিজ গতিতে। হঠাৎ তার মুখভঙ্গি অন্যরকম হয়ে গেল। মুখে অদ্ভুত হাসি ফুটিয়ে তামিমের কাছে এক হাত রাখলো। এতে তামিম একটু কেঁপে উঠল, আর তামিমের হাতে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে নাটকে ভঙ্গিতে বলল, প্রপোজ করলে ফুলও দিতে হয়, তুই দিলি না কেন? আমি তো আই লাভ ইউ টু বললাম, অথচ তুই খাম্বার মতো দাঁড়িয়ে আছিস।
নাকি মতিগতি বদলে গেছে তোর? দেখ, এটা ঠিক না, আমি কিন্তু কষ্ট পেয়েছি। আহাদকে প্রথমে দিকে সবাই যতটা ভয় পেয়েছে, এখন তার নাটুকে ভঙ্গি আর কথা শুনে মুখ টিপে হাসছে সবাই। শুধু শাহিন, নাহিদ আর শাওন চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ তারা জানে আহাদের এই শান্ত স্বরের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝড়। আহাদ তামিমের হাত থেকে ফুলগুলো নিজের হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো, এরপর নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুকে মুখ বাঁকে বলা, নাইস। এক মুহূর্ত নীরবতার পর আবার বলল, বাট আই হ্যাভ এ ওয়ান কোশ্চেন।